আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা সকলেই জানেন একুশে রাতে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, প্রথমে আমি দর্শকদের উদ্দেশ্যে বিষয়বস্তুটি জানিয়ে দিচ্ছি। জাতিসংঘের প্রধানমন্ত্রী বিশ্বকে মহামারী মুক্তির আহ্বান। আমরা সকলেই জানি সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সেখানে পুরো বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে নতুন রূপে তুলে ধরার তিনি চেষ্টা করেছেন, আলোচনা করেছেন বিভিন্ন বিষয় নিয়ে এবং আহ্বান জানিয়েছেন গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে। আমরা সেই বিষয়গুলো নিয়ে এবং এই যে সারা বিশ্ববুকে বাংলাদেশের এগিয়ে চলা অগ্রগতির জায়গায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলার আজকে চেষ্টা করব। সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের একুশে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব AKM আতিকুর রহমান, সাবেক রাষ্ট্রদূত, এবং আরও উপস্থিত রয়েছেন জনাব নজরুল ইসলাম, সাংবাদিক, জার্মান নিউজ এজেন্সি। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। আমি AKM আতিকুর রহমান আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাইব এবং আমাদের আজকে যে বিষয়বস্তু রয়েছে প্রথমে সেটি দিয়ে আলোচনা শুরু করি। যে আমরা সকলে জানি যে সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা গণমাধ্যমে দেখেছি, সারা বিশ্বব্যাপী সেগুলো আন্তর্জাতিক মিডিয়াতেও প্রচার হয়েছে। প্রথমেই সেই জায়গাটার মতামত দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাইব। ধন্যবাদ। আমি আজকের এই এই বিষয়ে বলার আগেই শুরুতেই আমি স্মরণ করতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 25 সেপ্টেম্বর যে ভাষণ দিলেন, 1974 সালে ঠিক 25 সেপ্টেম্বরে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বক্তব্য রেখেছিলেন এবং সেই প্রথম উনি বাংলায় বক্তব্য রেখেছিলেন, যার ধারাবাহিকতা বহন করছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। এটা শেখ হাসিনার 17তম অধিবেশনে, জাতিসংঘ সাধারণ অধিবেশন 17তম যোগদান আর কি। হ্যাঁ, এর আগে উনি শুধু প্রধানমন্ত্রী থাকাকালীন গত বছরে যেতে পারেননি, ফিজিক্যালি যেতে পারেননি। তো এর আগে উনি জলবায়ু বিষয়কও অন দি ওয়ে, আপনার জানেন যে উনি হল ট্রানজিট করেছিলেন, সেখানে উনি জলবায়ু বিষয়ক কিছু কথাবার্তা সেখানে আলোচনা হয়েছে। তো জাতিসংঘের এই অধিবেশনে মূলত ওনার যে বক্তব্যগুলো সেগুলি বিশেষ করে 6টা বিষয়ে আলোকপাত করেছেন, 6টা বিষয়ে আলোকপাত গুরুত্ব দিয়েছেন 6টা বিষয়ের উপরে। তার প্রথমটা যেটা আপনি বললেন যে কোভিডের উপরে আমরা আমি 1-2টা সেন্টেন্সে একটা বিষয় বলবো। আমরা জানি যে গত বছর থেকে এই কোভিড সারা বিশ্বকে থমকে একদম থামিয়ে দিয়েছে। বিশ্ব চলছে না, তখন থেকে থেমে গেছে বিশ্বটা। এই যে থেমে গেছে, মানুষের জীবন এবং জীবিকা এই দুটোর উপরেই চরম আঘাত হেনেছে কোভিড। সেই কোভিড ভ্যাকসিন হলো, ভ্যাকসিন এখনও পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে দরিদ্র দেশগুলি, যে অনুন্নত দেশগুলি, সেগুলিতে সেই ভ্যাকসিন এখনও তারা পায়নি। পেলেও হয়তো 1-5% লোক ভ্যাকসিন হয়তো পেয়েছে। আমরা মোটামুটি একটা মাঝামাঝি অবস্থানে আছি কিছুটা। আর উন্নত বিশ্ব যারা ভ্যাকসিন তৈরি করতে পারে, সেই ক্ষমতা আছে, তারা হয়তো সব লোককে এতদিনে এই টিকা দিয়ে ফেলেছে, আওতায় এনেছে। তো এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধায় মানে প্রধানমন্ত্রী তার প্রথমেই এইটার উপর বক্তব্য রাখেন এবং উনি যে বক্তব্য উনি বলেন, বিশ্বের উন্নত হোক অনুন্নত হোক, প্রতিটা মানুষের বাঁচার অধিকার আছে এবং সেই অধিকারের জন্য সবাইকে কোভিডের টিকা ভ্যাকসিন সমভাবে কোয়ালি ট্রিট করে সে সরবরাহের ব্যবস্থা করতে হবে। এই দাবিটা ওনার ছিল। সেটা শুধু উনি বাংলাদেশের জন্য না, বিশ্বের সমস্ত মানুষের জন্য এই দাবিটা তুলেছেন। দ্বিতীয়ত উনি যেটা বলেছেন সেটা হচ্ছে জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ার উপরে। এটা আজকে থেকে শুরু না, এই বিষয়ে অনেকবার অনেক সভা মিটিং হচ্ছে এবং আগামীতেও হবে, এটা চলমান আছে। এই আজকে পরিবেশের যে অবস্থা দাঁড়িয়েছে, মানুষের ফিজিক্যাল এটার যে ইম্প্যাক্ট, পরিবেশ দূষণ হওয়ার ফলে, এটা কিন্তু আমাদের কন্ট্রিবিউট না থাকা সত্ত্বেও, কারণ আমরা শিল্পে উন্নত দেশ না, শিল্পে উন্নত দেশ যে সমস্ত উন্নত বিশ্ব, তাদের কিন্তু কন্ট্রিবিউশন সব এই পরিবেশকে পলিউট করার জন্য। সুতরাং এই ব্যাপারে ফান্ডও হয়েছে, জলবায়ু আন্তর্জাতিক বিষয়ক ফান্ডও আছে, সেই ফান্ড থেকে অর্থ দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে সেই ফান্ডের যে অবস্থা
যার যত কন্ট্রিবিউট করা দরকার সেটা যথাযথভাবে হচ্ছে না, এবং এটা হওয়া উচিত, এবং এটা যাতে সেই অর্থটা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পায় সেই বিষয়ে উনি তুলেছেন, সেই বিষয়টা উনি সবার সামনে হাজির করেছেন এবং বলেছেন যে এটা থেকে শুধু এই ফান্ড দেওয়া না, অর্থায়ন না, এটা থেকে কি করতে হবে, আমাদের টেকসই প্রযুক্তি ব্যবহার করতে হবে, যে এই প্রযুক্তিগত সাহায্য দিতে হবে যেটা দিয়ে এটা ঠেকানো যাবে, পরিবেশটা দূষণ থেকে আমরা বাঁচতে পারবো। 3 নম্বরে উনি বলেছেন যে করোনার ফলে যে শিক্ষা ব্যবস্থার উপরে যে এটার প্রভাব এসেছে, হ্যাঁ, এটা শিক্ষা ব্যবস্থাকে ধরতে গেলে শেষ করে দিয়েছে। কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কোনো পোলাপান ছাত্রছাত্রী স্কুল যাচ্ছে না, যদিও অনলাইনে অনেক জায়গায় ক্লাস নেওয়া হচ্ছে। সেটা শুধু আমি যেটা বাংলাদেশের অবস্থা যদি দেখি, আমরা সেখানে শহর ভিত্তিক বা যাদের অবস্থা একটু অবস্থা সম্পন্ন লোক যারা এটা অ্যাফোর্ড করতে পারে তারাই কিন্তু এই সুবিধাটা নিতে পারতেছে। গ্রামের যেই মানুষের অপমানজনক সাধারণ যদি আমরা বলি, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। সুতরাং এই বিষয়টা, এই শিক্ষা ব্যবস্থাকে এই পুনরুদ্ধার করার জন্য, আগের অবস্থা ফিরে আনার জন্য, বিশেষ করে ইউনেস্কো আছে, জাতিসংঘের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেগুলি কিভাবে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থাটাকে আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে পারে, এটা, এবং এই যে ইন্টারনেট ব্যবস্থা বা প্রযুক্তির ব্যবস্থা কিভাবে করা যায়, সেই জিনিসটা উনি আলোকপাত করেছেন। আর চতুর্থত উনি বলেছেন যে বাংলাদেশের মতো, বাংলাদেশ তো আমরা ডেভেলপিং কান্ট্রি দিকে যাচ্ছি, তো এরকম অন্যান্য যারা যে সমস্ত দেশ উন্নয়নের দিকে যাচ্ছে, উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে, তারা তো এই যে মাঝপথে একটা হোঁচট খেলো, এই হোঁচট থেকে কিভাবে তাদের উত্তরণ ঘটানো যায় সেটার ব্যাপারে উনি সাহায্য সহযোগিতার কথা বলেছেন। তারপর উনি শেষে যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মতো, হয়তো সব দেশে নাই, অভিবাসী শ্রমিক যে সমস্ত দেশে আছে বাংলাদেশের মতো, বিশেষ করে আমরা জানি দক্ষিণ এশিয়ার মালদ্বীপ ছাড়া আর সব দেশেরই কিন্তু অভিবাসী শ্রমিক আছে। আফগানিস্তানের খুব কম আছে, আর শ্রীলঙ্কার পাবেন, পাকিস্তানের পাবেন, নেপালের পাবেন, ভুটানের পাবেন না, বাংলাদেশে পাবেন, ভারতের পাবেন। তো এই যে অভিবাসী শ্রমিকদের উপর একটা দুর্যোগ নেমে আসছে, এই দুর্ভোগ, অনেকে চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছে, অনেকে সেখানে কোন রকম হয়তো বেতন অর্ধেক দিয়েছে, 3 ভাগের 1 ভাগ দিয়েছে, চলছে, অনেকে পায়নি, অনেকে চাকরি হারিয়ে ওইখানে হয়তো ঘুরতেছে, বেকার বসে আছে, অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে সংক্রমিত হয়েছেন। সুতরাং এদের জন্য কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেটার উনি আলোকপাত করেছেন। এছাড়া যেসব দেশে এই শ্রমিকরা আছে, ভবিষ্যৎ শ্রমিক, সেই দেশের সরকার কিভাবে তাদের সেই আগের অবস্থায় ওদের থেকে সাহায্য সহযোগিতা করে করা যায় সেটার আবেদন জানিয়েছেন। এটা মূলত এই 6টা পয়েন্ট। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন, এরপর যে লাস্ট 6 নম্বর যেটা, সেটা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন, এটার একটা স্থায়ী সমাধানের কথা বলেছেন। এখন এই সমাধান তো বিশ্বের সব দেশ আজকে 2-3 বছর যাবতই করতেছে, সবাই এগিয়ে আসতেছে, কিন্তু কথায় না, আমাদের আসতে হবে কাজে, বাস্তবে কিভাবে প্রত্যাবাসিত হয় সেই প্রচেষ্টাটা, সেই আশ্বাসটা, সেই সাহায্য সহযোগিতাটা আমরা চাই, এবং সেটার কথা উনি বলেছেন। এবং এখানে মিয়ানমারকে স্মরণ করে দিয়েছে যে মিয়ানমারকে সেই ব্যবস্থা করতে হবে যারা এরা সম্মানের সাথে সেখানে প্রত্যাবাসিত হয়। আর এটা নির্দ্বিধায় বলা যায়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যে মিয়ানমারে এদের প্রত্যাবাসন ছাড়া রোহিঙ্গাদের দ্বিতীয় কোনো পথ খোলা নাই। এই 6টা বিষয় উনি বলেছেন। তারপর সাইড লাইনে আফগানিস্তান ইস্যুটা এসেছে, তারপর সন্ত্রাস, উগ্রবাদের কথা এসেছে, তারপর বিশ্বের শান্তির কথা এসেছে, আন্তর্জাতিকভাবে কীভাবে বিশ্বস্থায়ী শান্তি করা যায়। তো এছাড়া উনি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন কথা বলেছেন, বিভিন্ন অর্জনের কথা বলেছেন, এগুলি মোটামুটি আলোচনা হয়েছে। আমরা আবারও দ্বিতীয় ভাগে আসবো আপনার কাছে। ধন্যবাদ আতিকুর রহমান। আমরা এবার একটু নজরুল ইসলাম আপনার কাছে আসতে চাই। যেটা আতিক সাহেব বলছিলেন যে ইতিমধ্যেই বেশ কিছু পয়েন্ট নিয়ে নোটও করেছেন, আলোকপাত করেছেন, এবং এই যে বৈশ্বিক যে একটি অবস্থান এবং জাতিসংঘের মতো জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সবগুলো বিষয়ে বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছেন, সেই জায়গাটা আপনার মতামত শুনব। ধন্যবাদ রাজীব, ধন্যবাদ আতিক স্যার। বিষয়টা যদি আমরা লক্ষ্য করি, এই এখনকার যে সদ্য সমাপ্ত যে সম্মেলনটি গেল জাতিসংঘের, এই
ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির যে কনফারেন্সটা হয়ে গেল, এটা এমন একটি সময় হচ্ছে যখন পৃথিবী 2 বছর যাবৎ একটা স্ট্যাগন্যান্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই সিচুয়েশনের কারণে যেসব সমস্যাগুলো তৈরি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ঠিক সেই সমস্যাগুলোর প্রতি আলোকপাত করেছেন। ইন অ্যাডিশন আমাদের যে নিজস্ব যে সমস্যাগুলো আছে সেই সমস্যাটাকে আন্তর্জাতিক মণ্ডলেও তুলে ধরেছেন। আমার কাছে মনে হয়েছে যে প্রধানমন্ত্রী যেই টোনে তার বক্তব্য এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে উপস্থাপন করেছেন, তাতে উনি সারা বিশ্বের নিম্ন আয়ের বঞ্চিত মানুষের ন্যায্য অধিকারের কথা বলেছেন। সেটা হচ্ছে প্রথমত আমরা যদি দেখি কোভিড-19 যে ইফেক্ট, সেই ইফেক্টের কারণে জীবন আসলে বিপর্যস্ত হয়ে গেছে, অর্থনীতি বিপর্যস্ত হয়ে গেছে। সেই জীবন বাঁচানোর জন্য যে ব্যবস্থাটা ইতিমধ্যে উদ্ভাবিত হয়েছে সেটা হচ্ছে টিকা। সেই টিকার সমতা বিধান করার জন্য উনি আহ্বান জানিয়েছেন সবাইকে। সব বিশ্ব নেতারা কিন্তু তা বলেননি। উনি যে স্ট্যাটিস্টিক দিয়েছেন, 84% টিকা পেয়েছে হচ্ছে উন্নত বিশ্বের ধনী দেশগুলো, আর 1% পেয়েছে এখন পর্যন্ত আমরা যারা এই গ্লোবাল সাউথে আছি তারা পেয়েছি। সুতরাং এটাকে ইকুয়ালাইজ করার যেই উদ্যোগ, আমার কাছে মনে হয় এটা অনেক অনেক বড় একটা ব্যাপার। দ্বিতীয় যে জায়গাটা আসছে, উনি বলছেন ক্লাইমেট চেঞ্জের কথা। ক্লাইমেট চেঞ্জের জন্য $100 মিলিয়ন অ্যানুয়াল ফান্ডের যেই প্রভিশনটা প্রপোজ করা হয়েছে, ওইখানে উনি বলেছেন যে ধনী দেশগুলো যেন তাদের কন্ট্রিবিউশনটা এনশিওর করেন, নাম্বার 1। একই সাথে 1.5 ডিগ্রির নিচে টেম্পারেচার রাখার যেই ব্যবস্থাটা, যে প্রস্তাবটা গৃহীত হয়েছিল 15th কপস সম্মেলনে, ফ্রান্সে যে প্যারিসে যে কনফারেন্সটা হয়েছিল, সেটার আলোকে উনি বলেছেন আপনাদেরকে কার্বন নিঃসরণ কমাতে হবে, এবং এটা অবশ্যই ওই নীতিমালার মধ্যে থেকেই করতে হবে। একই সাথে অভিযোজনের জন্য যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে স্যার যেটা বললেন, যারা কন্ট্রিবিউট করছেন না এমিশন, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, সেই অভিযোজনের জায়গাটাতে যেন আমি ডক্টর এম এ মোমেনের স্টেটমেন্টে দেখলাম 50% যাতে কন্ট্রিবিউট করা হয়, অ্যালোকেশন যেন 50-50 হয়, সেটার জন্য বলেছেন। অর্থায়ন এবং প্রযুক্তি, আমি প্রযুক্তির কথায় আসি। সেই প্রযুক্তি হচ্ছে যে আমরা আসলে যারা নিম্ন আয়ের অথবা উন্নয়নশীল দেশ, সেই দেশগুলোতে বঙ্গবন্ধু কিন্তু 1974 সালের 25শে সেপ্টেম্বর বক্তৃতায়, এই জাতিসংঘের বক্তৃতায় উনি মনে করেছিলেন যে জাতিসংঘই হচ্ছে একমাত্র সংস্থা যেখানে পৃথিবীর সব সমস্যা নিয়ে আলোচনা করা যায়, এবং তার এক্সপেকটেশন ছিল যে জাতিসংঘ সেই রকম ভাবে রেসপন্ড করবে। কিন্তু আমাদের যে এই টেকনোলজি ট্রান্সফারের কথা কিন্তু তখন উনি বলেছেন, উন্নয়ন সহযোগিতার কথা তখন বলেছেন। প্রধানমন্ত্রী ঠিক সেই কথাগুলোরই পুনরাবৃত্তি কিন্তু করেছেন। একই সাথে উনি কিন্তু ওনার ফ্রাস্ট্রেশনের জায়গাটা বলেছেন, যখন উনি দেখেন রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে যখন আন্তর্জাতিক মহল সবাই আমাদেরকে কিন্তু সুন্দর সুন্দর কথা বলেন যে ইউ হ্যাভ ডান এ ট্রিমেন্ডাস রোল, হিউম্যানিটেরিয়ান রোল, বাট একই সঙ্গে আমরা এটাও লক্ষ্য করছি তারা কিন্তু মিয়ানমারের অভ্যন্তরে যে ধরনের হত্যাযজ্ঞ চলছে, যে ধরনের নিপীড়ন চলছে, ওইটা কিন্তু কারো মাথায় আসছে না। বাংলাদেশের যদি রোহিঙ্গা যারা শরণার্থী হিসাবে এখানে এসেছে, আমি শরণার্থী সরকারিভাবে না, যারা এখানে থাকছেন, এই ডিসপ্লেস পিপল, তারা যদি কোথাও কোনো একটু সমস্যার সম্মুখীন হয়, তাহলে কিন্তু এই যে ভাষান্তরে নিয়ে যাওয়ার ব্যাপারে, সেটার ব্যাপারে দেখেন ইউএন পর্যন্ত সেখানে বাংলাদেশ $350 মিলিয়ন এখানে ইনভেস্ট করেছে, কিন্তু ইউএন এখনো পর্যন্ত এখানে কিন্তু তাদের পার্টনারশিপ তৈরি করার কথা সুস্পষ্টভাবে ঘোষণা করেনি। প্রধানমন্ত্রী কিন্তু ওখানেও একটু উষ্মা প্রকাশ করেছেন, তার ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা বলেছেন 5 বছরেও পড়েছি আমরা এই সমস্যা নিয়ে, কিন্তু গ্লোবালি এটার কোনো আন্তর্জাতিকভাবে তারা এরকম সাড়াটা দিচ্ছে না। সো প্রধানমন্ত্রী একদিকে যেরকম এক্সপেকটেশনের কথা বলছেন, ভুলগুলো কিন্তু ধরিয়ে দিচ্ছেন। নেক্সট আসছে শিক্ষা ব্যবস্থার কথা যেটা বলা হয়েছে। শিক্ষা ব্যবস্থা দেখেন
ইন্টারনেটের আমরা ডিজিটাল ডিভাইডের যেটা কথা বলি, ধনী দেশগুলোতে কিন্তু ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে একটা মাধ্যমে, তাদের ইকুইপমেন্ট আছে, তাদের ইন্টারনেটের কানেকশন আছে, তাদের লোক কিন্তু আমাদের এখানে সংখ্যা বা তাদের সক্ষমতা, আমাদের এখানে একই সঙ্গে উনি আরো একটা জিনিস পরিষ্কারভাবে বলেছেন যে শিক্ষকদেরকে দক্ষতা তৈরি করতে হবে, মিনিং যে আপনি যখন এই ইকুইপমেন্টে তাদেরকে অভ্যস্ত করবেন তখন কিন্তু একটা নতুন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে শিক্ষকদের জন্য। সেই বিষয়টা উনি ওখানে দক্ষতা বৃদ্ধির কথা বলেছেন। দেন কামস এই যে যারা অভিবাসী শ্রমিক, আমরা অনেক বেশি শ্রমিক, প্রায় 80-90 লক্ষ শ্রমিক আমাদের কাজ করে পৃথিবীর বিভিন্ন দেশে। তাদের যেরকম সমস্যা একই সাথে ইন্ডিয়ার আছে বা নেপালের আছে, পাকিস্তানের আছে, এবং এই অঞ্চলের কিন্তু যারা রিসিপিয়েন্ট কান্ট্রি কিরকম রেসপন্ড করেছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। তাদের প্রতি যতখানি হিউম্যানিটেরিয়ান হওয়ার কথা ছিল সেই দেশগুলো কিন্তু সেরকম হয়নি। এই আহ্বানটা প্রধানমন্ত্রী করেছেন। আমার কাছে মনে হয়েছে এই সবগুলো বিষয় নিয়ে উনি একটি সময় উপযোগী বক্তৃতা দিয়েছেন, এবং সেই সময় উপযোগী বক্তৃতার আলোকে বলা যায় এটা আসলে পৃথিবীর সব মানুষের রিপ্রেজেন্টেশন উনি করে এসেছেন ওখানে। আমরা আবার আলোচনায় ফিরে আসবো, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আমাকে নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, তারপর আবার আলোচনায় ফিরবো, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ সাম্প্রতিক যে সফর, সেখানে বিশ্বকে মহামারী মুক্তির যে আহ্বান এবং সে সাথে আরও বেশ কিছু বিষয়ে বাংলাদেশের সমস্যা, আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছিল। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আবার আলোচনায় সংযুক্ত হতে চাইবো একে আতিকুর রহমান, সাবেক রাষ্ট্রদূত। তার সঙ্গে জনাব আতিকুর রহমান, আমি এবার একটু স্পেসিফিকলি রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিতে আলোচনা শুনতে চাইবো, যেটি একটি বড় সমস্যা আমাদের, শুধু বাংলাদেশের আকাশ সমস্যা সেটা বলা যাবে না, আঞ্চলিক নিরাপত্তার জায়গা যদি বলি, সব কিছু মিলিয়ে আসলে বৈশ্বিক যে সহযোগিতার আশ্বাস এবং প্রত্যাবাসনের যে প্রতিবন্ধকতা, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু অগ্রগতির জায়গাটা আসলে সন্তোষজনক নয়, যেটি মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বকেই বোঝানোর চেষ্টা করেছেন। এই জায়গাটা আসলে আমরা কোন পথে হাঁটছি বা আমাদেরই বা কী করণীয় রয়েছে? এখানে আমাদের প্রচেষ্টা তো অব্যাহত আছে। রোহিঙ্গাদের আসার পর থেকে, শুরু থেকেই আমরা এমইউ সাইন করলাম তাদের সাথে, ডেট হলো, তারা যাবে, শুরু হবে প্রত্যাবাসন, তালিকা হলো, ভেরিফিকেশন হলো, সব কিছু হলো, যাওয়া হলো না। দ্বিতীয়বার তারিখ পড়লো, তাও যাওয়া হলো না। তো এর পেছনে নিশ্চয় কোনো কারণ আছে। মিয়ানমারের পিছনে এমন কোনো শক্তি আছে যার ফলে তারা এই নয় করার মতো শক্তি বা সাহস পাচ্ছে। তো এগুলি নিয়ে অনেক লেখালেখি হয়েছে। মানে এরপর তো আমরা যতটুকু আশা করেছিলাম অং সান সুচির কাছে, যে সে এত বড় একটা নেতা, বিশ্বের সব মানুষ তার মুক্তির জন্য পারলে সবাই মিয়ানমারে যেয়ে তাকে মুক্ত করে ছাড়ছে, এই ধরনের পদক্ষেপ সব মানুষ আশা, আকাঙ্ক্ষা, দোয়া, যাই হোক না, সব কিছু করেছে। সেই ইচ্ছাটা সে কিন্তু মানুষের সেই মানবিক দিকটা কিন্তু সে দেখাতে পারেনি। না দেখার পিছনেও কারণ আছে। মিয়ানমারের যেই ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, সেটা যে মিলিটারাইজড, সামরিকীকরণ করা একটা দেশ আজকে থেকে না, সেই নেউইন বা অনেক দিন থেকে বার্মার হওয়ার, হ্যাঁ, বার্মার জীবন শুরু থেকেই এটা শুরু হয়েছে। ইভেন আপনারা জানেন যে ওদের সংসদেও আর্মিদের আসন আছে, আমাদের এমপিদের মতো। সুতরাং ওদের বিরাট একটা রোল আছে ওদের রাজনৈতিক ক্ষেত্রে। সেখানে অং সান সুচি বিদায় হয়ে গেল, এখন সামরিক শাসক দেশ চালাচ্ছে। সামরিক শাসন কোনো সময় ভালো না, এটা আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে দেখেছি। একটা দেশের কোনো সময় কল্যাণ হয় না, সাধারণ মানুষের কল্যাণ হয় না, বিশ্বে সেই দেশটাকে, সেই জাতিটাকে কেউ মূল্যায়ন করে না। তো এখন তো যতটুকু আশা ছিল, আমাদের যতটুকু বাতি জ্বলছিল যে আমরা আলো দেখছি, ওরা যাবে, সেই প্রত্যাশাটাকেও আমাদের এখন শেষ হয়ে গেছে, একদম ধুয়ে মুছে শেষ সামরিক শাসন আসার পর। তো এই সামরিক শাসক
থাকাকালীন এর মধ্যে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জাপান গেলেন, তারপর চীনে গেলেন। আমাদের একটু আশা ছিল, ভারত তো বলতেছে আছে তারা আমাদের পাশে, তো আমাদের এই নানান কিছু, চীনও আমাদের সাহায্য সহযোগিতা সব কিছু করে, এত ইনভেস্টমেন্ট এত কিছু, কিন্তু ওই জায়গাটায় কেন যেন রোহিঙ্গা ইস্যুতে আসলে হ্যাঁ তারা কেন যেন একটু মুখটা ঢেকে রাখে। তো এই মুখটা ঢেকে রাখার জিনিসটা আমাদের বের করতে হবে, সেখানে ওষুধ দিতে হবে। সেখানে ওষুধ যদি না দিতে পারবেন, চিকিৎসাটা ওইখানে করতে হবে। আজকে চীনকে চিকিৎসা করে ভালো করে দেন, চীন যখন আপনার ব্যাপারে মাথা নাড়বে, ভারত নাড়বে, দেখবেন যে মিয়ানমারও নাড়তেছে। এছাড়া আমি কোনো পথ দেখি না। আন্তর্জাতিকভাবে যে সমস্ত মুখে মুখে কথা বলতেছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে কথায় না কাজে চাই আমরা, সেইভাবে সাহায্য সহযোগিতা, মাঠে ময়দানে নেমে সাহায্য সহযোগিতার জন্য তাদের সেইভাবে উদার মন নিয়ে আসতে হবে, খোলা মন নিয়ে আসতে হবে। না হলে আমরা যতই প্রচেষ্টা করতে পারবো, তারা বিভিন্ন অজুহাত করে এটা বিলম্বিত করতেই থাকবে। বিলম্বিত করার মধ্যে ভবিষ্যতে কখন কোন অবস্থা কোথায় দাঁড়ায় কেউ জানে না। সুতরাং অনিশ্চিতের মধ্যেই, যেমন স্যার এই যে তারা যেখানে অবস্থান করছেন, আমাদের অত্যন্ত পর্যটন সম্ভাবনাময় একটি এলাকা, সেটি অনেকটা ধ্বংসের মুখে, পরিবেশটা নষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট, এবং আমরা তাদেরকে কিভাবে রাখবো না রাখবো সেটি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে মতবাদ একটু আগে যেটি বলছিলেন যে সহযোগিতার জায়গায় হস্তক্ষেপ করতে চাচ্ছে, সেইটা আসলে আমরা কতটুকু নিতে পারছি বা কতটুকু তাদের জায়গাগুলো আমরা প্রতিবাদ করতে পারছি না, সেটা আমাদের সরকার স্পষ্টভাবে বলেছে। তাদের আমরা এখানে থাকতে দিয়েছি মানবিক কারণে, কারণ ৭১ সালে যখন আমরা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, ভারত আমাদের আশ্রয় দিয়েছিল, আমরা সেই ইতিহাসগুলি ভুলি নাই। আজকে ওরা তো মানুষ, আপনার রল, এ তো জীবজন্তু জানোয়ার না যে তারাই দিলাম জঙ্গলে চলে গেল, মানুষ। সুতরাং মানবিক, আমরা বাঙালিরা কোনো সময় অমানবিক কোনো কাজ করি নাই পৃথিবীতে। তো এই যে মানবিক দিক থেকে দেখাতে যে মাননীয় প্রধানমন্ত্রী তাদের আশ্রয় দিলেন, কথাবার্তা হবে, তারা চলে যাবে। এরপর আমাদের যেই পরিবেশগত ভারসাম্য এখানে রক্ষা করা, লোকাল লোকজনদের বিভিন্ন জানেন অসামাজিক কাজকর্ম যেগুলি হচ্ছে, এগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যদি একটু আইসোলেটেড জায়গায় এদের বিভিন্ন জায়গায় রাখা যায়, তাহলে হয়তো এই গ্যাপটা হবে, যার ফলে তারা আমাদের সমাজকে কলুষিত করতে পারবে না। এই যে ইয়াবাটিয়া বা কত কিছু আপনি তো জানেন, নানা ধরনের অপরাধমূলক কাজকর্ম করতেছে, তো এগুলি থেকে ভাষান্তরণের তা নিয়ে কত ঠেলা ধাক্কা। যাই হোক, এখন তারা একটু মোটামুটি ভালো আছে। তবে এই ব্যাপারে স্পষ্ট মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আমরা তাদের থাকতে দিয়েছি। আমরা কোথায় না রাখবো, বাংলাদেশের মধ্যে তো রাখবো। আমার বাংলাদেশের মানুষ যদি নোয়াখালী থাকতে পারে, সে নোয়াখালী থাকতে পারবে না কেন? কোন সাহেবের বাচ্চা হয়ে গেছে সে? সুতরাং আমরা যেখানে থাকতে দিব তাদেরকে আমরা আয়সী জীবন যাপন করতে দিব, সেটা তো সম্ভব নয়। না, তাদের জীবনটা বাঁচিয়ে যেখানে আশ্রয় দিচ্ছি, তারা একটা আশ্রয় ঠাঁই পেয়েছে, এটি তাদের জন্য অনেক বড়। তাদের এগুলি না ভুলে, এই উল্টাপাল্টা কথা না বলে, তাদের উচিত কিভাবে এই প্রত্যাবাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায় সেদিকে মন দেওয়া, এবং সেদিকেই মন দেওয়া হবে আন্তর্জাতিক সমাজের ১ নম্বর কাজ। এই বিষয়ে আমি একটু নজরুল ইসলাম আপনার মতামত জানতে চাবো যে এই যে আমাদের সমস্যা সমাধান, এটি আমাদের একার পক্ষে আসলে সম্ভব নয়, এটি বৈশ্বিক সমস্যা। এটি যতই তারা বলুক না কেন, এটি কিন্তু আঞ্চলিক একটা নিরাপত্তার জায়গা তো আছেই, আর্থসামাজিক আছে, অনেক বিষয় আছে। মানবিক দিক থেকে সবাই শুধু প্রশংসা দিবেন আর দায়টি কেউই নেবেন না, যেটি এখন পর্যন্ত আমরা দেখছি। এই জায়গাটা আমরা আসলে আমাদের কি করণীয় রয়েছে? ধন্যবাদ। আবারও একটা জিনিস হচ্ছে যে এই হিউম্যানিটেরিয়ান আসপেক্ট থেকে আমরা যে বিষয়টাকে সবসময় কনসিডার করে আসছি। আমরা যারা লিখি, আমরা যারা রাজনীতি করি, আমরা কথা বলি, কিন্তু তারপরে কিন্তু কনফ্লিক্ট তৈরি হচ্ছে। কনফ্লিক্ট ডিফারেন্ট স্টেজ। আপনি ধরেন ওইখানকার লোকাল যদি দেখেন আপনি, আমাদের যে লোকাল মানুষ আছে ওখানে, যে জনসংখ্যা আছে, সেটা দে আর আউটনাম্বার্ড বাই দ্য রোহিঙ্গা। এখন ওখানে যে কাজকর্ম আছে, সে কাজকর্ম কারা করে? আমার যে কাজটা ছিল সেই কাজটা তো সে কম দামে করছে, সুতরাং আমার মার্কেট নষ্ট হচ্ছে, আমি ইকোলজিক্যালি ক্ষতিগ্রস্ত হচ্ছি, ইকোনমিক্যালি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ হচ্ছে আমার প্রতি বছর এবছর ২১ সালের জানুয়ারি ডিসেম্বর মাস পর্যন্ত প্রাক্কলন হচ্ছে $943 মিলিয়ন। তাদের পেছনে খরচ হবে। হ্যাঁ, আমি জানি না এটার মধ্যে কতখানি অংশ ডোনারদের কাছ থেকে আসছে আর কতটা বাংলাদেশকে কন্ট্রিবিউট করতে হচ্ছে। সো এই যে বিশাল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এখানে প্রতিনিয়তই কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে।
এই যে ড্রাগ স্মাগলিং, রোহিঙ্গারা আসছে, রোহিঙ্গারা কিন্তু ওপারে যেতে পারতেছে না, কিন্তু এদেরই মধ্যেই দেখা গেছে যে একটা গ্রুপ আছে দোজ হু আর ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য এই ট্রেড। সো এগুলো তো আসলে আমাদেরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত, অনেক বেশি চাপের মধ্যে রাখছে। সেই চাপ থেকে আমাদেরকে বের হতে হলে 2017 সালের নভেম্বর মাসে যেই অ্যাগ্রিমেন্ট বাংলাদেশ এবং মিয়ানমার সাইন করেছিল ভলান্টারি রিপাট্রিয়েশনের জন্য, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে আমাদের যারা প্রতিবেশী দেশগুলো আছেন, বিশেষ করে ইন্ডিয়া, চায়না, এদেরকে একটু বেশি অ্যাক্টিভেটেড করাতে হবে, পলিটিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে আরও এনগেজ করতে হবে। তাদেরকে অবস্থাটা দেখে মনে হচ্ছে তাদের কিছুই হয় না আসলে, বার্ডেনটা তো আমরা নিচ্ছি, চাপটা তো আমাদের উপর। হ্যাঁ, সমস্যাটা মিয়ানমারের। এই মানুষগুলো মিয়ানমারের, তাদের জায়গায় থাকতে পারছে না, তার বাড়িতে থাকতে পারতেছে না, এটা অনেক বড় কষ্টের ব্যাপার। এবং রোহিঙ্গারা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট মাইনরিটি গ্রুপ পৃথিবীতে যারা পারসিকিউটেড। এই পারসিকিউশনের জায়গাটা বন্ধ করার জন্য তো শুধু বাংলাদেশ না, এটা তো বিশ্ববাসীকে একদম একসাথে কাজ করতে হবে, ইউনাইটেড কাজ করতে হবে। আদারওয়াইজ এই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসটা ম্যানেজ করা মনে হয় খুব বেশি সহজ হবে না। আমাদের ডিপ্লোম্যাটিক এফোর্টটাকে আরেকটু বাড়াতে হবে। ইউনাইটেড স্টেটস আমাদের যতগুলো স্ট্র্যাটেজিক জায়গা আছে, সেই স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে আরও বেশি কথা বলতে হবে এবং তাদেরকে অ্যাক্টিভেটেড করতে হবে। শুধুমাত্র প্রধানমন্ত্রী বলে আসছেন সেটা বলা পর্যন্ত না থাকে, এবং আমাদের যারা ডিপ্লোম্যাটস আছে তারা যেন এই অ্যাসাইনমেন্টগুলো সেইভাবে কার্যক্রমটা গ্রহণ করেন। আমার মনে হয় তাহলে আমাদের একটা সাকসেস আসতে পারে। আর যে আমাদের যে সমস্যা সমাধান করার যে রাস্তা বন্ধ হয়ে গেছে তা কিন্তু আমি মনে করি না ব্যক্তিগতভাবে। কারণ হচ্ছে একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের, বাংলাদেশের সাথে মিয়ানমারের, বাংলাদেশের সাথে অন্য অন্য দেশের ট্রেড কিন্তু চলছে। মিয়ানমারের সাথে যত রকমেরই কনফ্লিক্ট থাকুক এটা নিয়ে মনে মনে, সেই জায়গাটা কিন্তু আমাদের ট্রেডের নাই, ব্যবসা বাণিজ্য চলতেছে। তাহলে এটা কেন চলতে পারবে না? আমরা যদি ব্যবসা বাণিজ্য করতে, তারা তো আমার শত্রু না, আমার প্রতিবেশী তো আমার শত্রু না, যেহেতু বন্ধু, আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে থেকেই তাদেরকে রিপ্যাট্রিয়েশনের যথাযথ ব্যবস্থা করে তাদেরকে ডিগনিফাইড একটা লিভিং দিতে হবে ওই দেশে, এবং সেটার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের। নজরুল ভাই, আরেকটা বিষয় আপনি যেটা বলছিলেন যে আঞ্চলিক নিরাপত্তা বা এই যে নিরাপত্তার জায়গাটি এখন সবচেয়ে বেশি আমাদের জোর দেওয়া উচিত, এবং সেই জায়গাটায় অবাধে তারা যেভাবে টেকনোলজির ব্যবহার করছেন সেখানে থেকে, এবং আপনি বলছেন যে মাদক পাচার, এগুলো তো সেইখানে বসে তাদের সীমানায় বসে আমাদের নেটওয়ার্ক ব্যবহার করছেন, এগুলো গণমাধ্যমে আমরা প্রতিনিয়ত দেখছি। এই জায়গাগুলো আসলে সিকিউরিটির জায়গা কিন্তু আরো একটা বিষয় এখানে থেকে যায়, সেটা রেডিকালাইজেশনের জায়গা। কারণ আমি যখন 2017 সালের অগাস্ট মাসে 25 তারিখে তারা ঢুকতে শুরু করেছে এবং সেটা এখনো অব্যাহত আছে, ওই সময় সেপ্টেম্বর মাস থেকে আমি প্রায় 1 মাস ওখানে থেকেছি। এই মানুষগুলোর শিক্ষার মান হচ্ছে এরকম যে তারা আল্লাহ এবং রাসূল ছাড়া আসলে আর কোনো বই পড়ে নাই, দেখেও নাই। এবং অনেক মানুষ আছে যারা প্রথমে এই বাংলাদেশে এসে গাড়ি দেখছে, হ্যাঁ। তো এইরকম একটা ব্যাকগ্রাউন্ডের লোকজন যখন একটা জায়গায় ক্রাউড হয়ে থাকতেছে, ক্রাউডেড একটা জনবসতির মধ্যে থাকতেছে, তখন কিন্তু রেডিকালাইজেশনের একটা চান্স থাকে, এবং এই রেডিকালাইজেশন থেকে সেটা রিলিজিয়াস ফান্ডামেন্টালিজমের টার্ন নিতে পারে, এবং এটা আন্তর্জাতিক সন্ত্রাসবাদে তারা কন্ট্রিবিউট করতে পারে। এবং সে ধরনের কিন্তু নানা রকম এলিমেন্ট আমাদের সোসাইটিতে ছড়িয়ে আছে, কিন্তু হচ্ছে না যে সেটি না, এবং সেটার জন্য স্পেশালি নজরদারি থাকা উচিত বলে আমি মনে করি। এখানে সারা বিশ্বকে কিন্তু নজর দিতে হবে, কারণ এই সমস্যা শুধু একার সমস্যা বাংলাদেশি হবে সেটি কিন্তু নয়, পার্শ্ববর্তী যারা এখন চুপচাপ আছেন তাদেরও তো সমস্যা হয়ে দাঁড়িয়ে দিতে পারে। এইখানে এই যে আপনি যে কথাটা বলতেছিলেন একটু যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা আমরা আশঙ্কা করছিলাম যে অনেক আগে থেকেই, মানে এই যে 4 বছর, এই 4 বছর সময়ের মধ্যে এই জিনিসটা হয়ে যাবে। তো এটা হতে পারে না শুধু যে মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা যে এই দেশের মাটিতে কোনো উগ্রবাদ সন্ত্রাসবাদ জন্ম না, 0 টলারেন্স। এটা যদি আফগানিস্তান হতো, এটা যদি পাকিস্তান হতো, বাংলাদেশ না হইয়া, এদের সব এতদিনের আর্মস ট্রেনিং দিয়ে ঢুকাই দিত মিয়ানমারে, বুঝছেন? সুতরাং এটা একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা শুধু বাংলাদেশের মতো জায়গায় আছে দেখি এখনো পারতেছে না। কিন্তু আমরা ভবিষ্যতে জানি না, হ্যাঁ ভবিষ্যতে জানি না কখন এই বিস্ফোরণটা ঘটে যায়।
সেখানে কিন্তু খুব বেশি আমাদের নজর দিতে হবে। আমি এবার একটু করোনা ভাইরাস পরিস্থিতির জায়গায় নজর দিতে চাই, যে ভ্যাকসিন নিয়ে এখন সারা বিশ্বের একটি আলোচনার বিষয়, এবং এই যে যেটি মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরার চেষ্টা করেছেন, ধনীরা ভ্যাকসিন দিয়েছেন এবং অবাধে মজুত করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে দরিদ্র, অতি দরিদ্র বা উন্নয়নশীল দেশগুলো সেখানে খুব একটি ভালো জায়গায় যেতে পারছে না। যদিও বিশ্বের অনেক ভালো দেশের তুলনায় কিন্তু বাংলাদেশ একটি ভালো অবস্থানের দিকে যাচ্ছে। প্রতিনিয়ত কিন্তু আমাদের ভ্যাকসিন আসছে, দিচ্ছে, আবার আসছে, সেটি অবশ্যই সাধুবাদের যোগ্য। কিন্তু সেই জায়গাটায় আমরা যে অবস্থানে হাঁটছি বা বিশ্বকে সঙ্গে নিয়ে এইভাবে এগিয়ে যাওয়া, এই জায়গাটা একটু মতামত জানতে চাই। এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমি প্রথমে বলে নেই, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন যে যারা উৎপাদন করছে ভ্যাকসিনগুলো, তাদের যদি সমস্যা হয় দিতে, তারা যদি না দিতে চায়, তোমরা টেকনোলজি দিয়ে দাও আমাদের, আমরা উইল প্রডিউস লোকালি। এবং এটা যদি এই টেকনোলজি পৃথিবীর অনেক অনেক দেশে দিয়ে দেয়, মনে করেন এলাকা এলাকায়, তাহলে আজকে বাংলাদেশে যদি হতো, আজকে বাংলাদেশের টিকা কিন্তু একটা দরিদ্র দেশে যেত। কারণ আমরা বুঝি একটা গরিব মানুষ, দরিদ্র মানুষের ব্যথাটা কোথায়, তাদের চাহিদাটা কি, তারা হয়তো এটা স্বপ্ন করতে পারে। বিশ্বের 6টি দেশ বা 6টি কোম্পানির কথা আসছে যে তারা এখন মুনাফার দিকে বেশি, মানবিকতা থেকে মুনাফার দিকে বেশি বিলিয়ন বিলিয়ন ডলার মুনাফার তারা স্বপ্ন দেখতেছে। এই মনোপলিটাই ভেঙে দেওয়ার জন্য বলেছেন প্রধানমন্ত্রী, এবং সেটা কিন্তু সেখানেই সেটা মনোপলিটা ভেঙে স্যার ঠিকই বলেছেন। ধরেন আফ্রিকার অনেক দেশে কিন্তু এখনো পর্যন্ত যায় না। তারপরে বাংলাদেশ ইজ লাকি, one of the luckiest nation. এটা আমাদের সরকার পার্সোনাল উদ্যোগের জন্য কিন্তু এটা হয়েছে, দূরদর্শী সিদ্ধান্তের কারণে আমরা এখনো যেতে পারছি। এটাকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া দরকার, এই টেকনোলজিটাকে। এর কোনো এটা পৃথিবীর সব দেশে কমন করে দেওয়া উচিত যে দিস ইজ দি মেকানিজম, এই প্রসেস, এটা প্রোডাক্ট করতে পারো, যারা পারো করে নাও। এবং এখানেও দেখেন একটা জিনিস, আজকে আমরা কি ভ্যাকসিন দিয়েছি, আমেরিকার লোক কি ভ্যাকসিন দেয়, আবার এখন এক সিঙ্গেল ডোজে ভ্যাকসিন হচ্ছে, আবার বুস্টার ডোজের কথা আসছে। বুস্টার একটা হবে $100, আরেকটা $10, আরেকটা $5। তো এই যে শ্রেণী বিভেদ, এই যে অর্থের এই যে পার্থক্য, দাম, এগুলি তো ওই যাদের পয়সা আছে, যারা এটা প্রডিউস করছে, তারাই ধরতেছে, ধার্য করতেছে। সুতরাং এটা তাদের ইনকামের যে একটা পথ, ইনকামের পথ এমনভাবে রেখেছে যে গরিব দেশের মানুষ যেন না কিনতে পারে, কেনার জন্য হলো, মানে সেই সক্ষমতা তো সেই সক্ষমতা নাই। সুতরাং প্রধানমন্ত্রী এটা স্পষ্ট ভাষায় বলছেন যে এটাকে করতে হবে সর্বজনীন এবং সাশ্রয়ী মূল্যে, সেটা যেন সহনীয় দামে। এবং সেটা শুধুমাত্র ডিসেন্ট্রালাইজ করলেই সম্ভব। কারণ পৃথিবীর অনেক দেশ আছে, উন্নয়নশীল দেশ আছে, যেখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিন্তু থ্রাইভিং, ওই সব জায়গায় ফ্যাসিলিটিস যদি নাও থাকে, সেখানে ক্রিয়েট করা সম্ভব। বলছে কারিগরি যেটা আছে, নো হাউ, সেই কারিগরি সহযোগিতা আমাদের দিয়ে দাও, তোমরা এটা দিয়ে দাও, সর্বজনীন করে ফেলো। পাকিস্তান করুক, এই যে ভারতে আমরা প্রথম অর্ডার দিলাম এতগুলো ভ্যাকসিন আসো, ভারত দিল না, আমরা কিছু করতে পারছি? কিছু করতে পারি নাই। আমাদের কিন্তু শেষে চায়না থেকে আনতে বিকল্প ব্যবস্থায় যেতে হয়েছে। হ্যাঁ, এতদিন আমাদের হয়তো আমরা বিকল্প ব্যবস্থায় যেতে পেরেছি, 4-5 কোটি লোকের আমাদের দেওয়া হয়ে যেত বাংলাদেশে ভ্যাকসিন। আর একটা বৈষম্যর জায়গা আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে ধরেন পৃথিবীর বিভিন্ন দেশে এখন ট্রাভেলিং করার ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে ভ্যাকসিনেটেড হতে হবে, ডাবল ডোজ ভ্যাকসিনেটেড হতে হবে, কোন কোন ব্র্যান্ডের কথা বলা হচ্ছে সেই ব্র্যান্ডগুলো উল্লেখ করা থাকছে, 4টা বা 5টা। সেখানে দেখা গেছে যে অনেকগুলো ব্র্যান্ড কিন্তু নাই। আমার কাছে মনে হয় এটা অন্য আর এক ধরনের বৈষম্য, যে মানুষ ধরেন আপনি অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়েছেন 2 ডোজ, কিন্তু আপনি যখন সৌদি আরবে যাবেন ওমরা করতে, তখন ইতিমধ্যে এটি যে সিনোফার্ম যারা দিয়েছেন তারা যেতে পারবেন কিনা এখনো সেটা নিয়ে ধোঁয়াশা। সেটাই যদি এরকমই হয়, আমার কাছে মনে হয় WHO এর একটা রোল থাকা উচিত যে এই ভ্যাকসিনের ট্রাভেল বৈষম্য দূর করার জন্য। সেখানেও একটা জিনিস আছে যেটা আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এটা সর্বজনীন করে দিতে, আমাকে টেকনোলজি দিয়ে দেবো, আমি প্রডিউস করব, আমার প্রোডাকশনের উপরে তো ওরা ভেটো দিবে যে না এটা চলবে না। সেটাই যেটা ইতিমধ্যে ভারতের সঙ্গে হয়ে গেছে, বিভিন্ন দেশে হয়ে গেছে। এটা যেটা টেকনোলজি অ্যাস্ট্রাজেনেকার, সেটি ভারতে উৎপাদন হলে সেটি যুক্তরাজ্যে অলরেডি কথা উঠেছে। যেটা নজরুল সাহেব বললেন যে এটা করতে হবে কি, এই ইসের কেউ যাতে এটা জাতিসংঘের আন্ডারে দিতে হবে, যেটা বললেন যে জাতিসংঘের মনোপলি থাকতে পারবে না, ওরা যেটা অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ তোমার এই ভ্যাকসিনটা চলবে, তোমার ভ্যাকসিন চলবে,
জাতিসংঘের ভিতরে only authorized person। বিশ্ব স্বাস্থ্য সংস্থারই এখানে আসলে অনেক exactly। বেশি অনেক শক্তিশালী রোল ভূমিকা থাকার রাখতে দরকার হবে। ছিল, জি, আমি জি। মনে করি এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ তারা এই কাজ করতে কোম্পানির না, পারেনি। কোম্পানির না, দেশ রাষ্ট্রের না, এটা থাকতে হবে জাতিসংঘের জাতিসংঘের হাতে। যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে তাদের অধীনে এটা সব মানে বিতরণও কারা প্রডিউস করবে সব কিছু তাদের নিয়ে আসা উচিত। এটা ইউনিভার্সাল ই করে দেওয়া উচিত, বুঝছেন? এই যে আজকে এই যে করোনা কোম্পানি যারা ভ্যাকসিনগুলি বের করে তাদের একসাথে এনে এই ফর্মুলাগুলি সবাইকে দিয়ে দাও, তদারকি করবে কে? WHO। আর মান নিয়ন্ত্রণের জায়গাটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে থাকুক। হ্যাঁ। এই জায়গাগুলো মানে আমাদের একটু সোচ্চার হ্যাঁ, হতে হবে, শুধু জি। বাংলাদেশ নয় সারা বিশ্বকে। নজরুল ইসলাম সাহেব, আমরা শেষ দিকে আলোচনা, স্যারের কাছে শেষ দিকে আসবো। আরো একটি বিষয় এখন আলোচনা হচ্ছে যে এই করোনাকালীন পরিস্থিতিতেও অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশের যে এগিয়ে চলে সেটি এখন একটি রোল মডেলই বলা যায় সারা বিশ্বের কাছে, এবং আমরা করে দেখিয়েছি, আমরা প্রতিনিয়ত করছি। এবং বিশ্ববাসীর কাছে শ্রী মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনের পরে আমাদের সেখানে যারা নন রেসিডেন্ট বাংলাদেশি রয়েছেন, বিদেশি বিনিয়োগকারী রয়েছেন, বাংলাদেশে বিনিয়োগের একটা অপার সম্ভাবনার জায়গা দ্বারপ্রান্তে আছেন, সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। সেই জায়গাও একটু আলোচনা ছোট করে যদি বলেন। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ একটা রোল মডেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অনেক জায়গায় কিন্তু বাংলাদেশ রোল মডেল। আর বিশেষ করে এই সময়ে যখন করোনা সিচুয়েশন শুরু হলো গত বছর মার্চ মাসে, যখন প্রথম 2 মাসের 62 দিনের একটা লকডাউন আসলো, তখন কিন্তু মনে হয়েছিল যে এটা মনে হয় স্থবির হয়ে যাবে সব কিছু, মানুষ আসলে কোনো কিছু করতে পারছিল না তখন। কিন্তু সরকার কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে এসে বিভিন্ন সেক্টরকে প্রণোদনা দিয়েছে। প্রায় 28 ধরনের প্রণোদনার কথা প্রধানমন্ত্রী হাজার হাজার বলেছেন। কোটি টাকা আছে। হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। এটা কিন্তু অনেক বেশি কাজে লেগেছে। একই সময় ধরেন আমাদের সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে গার্মেন্ট এক্সপোর্ট। গার্মেন্ট এক্সপোর্টের কিন্তু গভর্নমেন্ট সবসময় ছাড় দিয়ে এসেছেন, এবং যারা গার্মেন্টসের ওনার, ফ্যাক্টরি ওনার, তারা কিন্তু একই সাথে কিন্তু শ্রমিকরা তাদের জীবনকে বাজি রেখে কাজ করেছে ওই সময়, আপনার মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, তো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ আসলে খুবই অ্যাক্টিভ, যদি আপনি তাকে ফ্যাসিলিটিস প্রোভাইড করতে পারেন। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে উন্নয়নের রোল মডেল হতে বাংলাদেশের কোনো ক্ষেত্রেই বাধা থাকবে না। কিন্তু কতগুলো জায়গা আছে, আপনি যে ইনভেস্টমেন্টের কথা বলছেন, একটা মানুষ যখন ফরেন ইনভেস্টমেন্ট করতে আসেন, তখন তার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়, সেটা আপনি একটু ইজিলি প্রোভাইড করেন। কারণ আমাদের এখানে ল্যান্ড কম, যেগুলো বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো করে দেওয়া হচ্ছে, সেখানে আপনি ইনভেস্টমেন্ট করার জন্য দেন। কিন্তু যখন অফিসিয়াল প্রসিডিউর গুলো মেনটেন করতে যায়, তখন কিন্তু ওই ইনভেস্টরদেরকে অনেকে কিন্তু ফিরে যায়। সমস্যাটা ওইখানেই। হ্যাঁ, আপনি ধরেন চায়নায় অনেক কিছু এখন প্রডিউস করে না, তারা কিন্তু থার্ড একটা কান্ট্রিতে করতেছে, ভিয়েতনামে করতেছে। ওয়াই কান্ট্রি টু উই টেক দ্যাট অ্যাডভান্টেজ? আপনি ধরেন বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি যখন শুরু হয়েছে, ওটা কিন্তু একটা বিশেষ পরিস্থিতির কারণে এখানে তৈরি হয়েছিল। সেরকম পরিস্থিতি এই সময় তৈরি হয়েছে। চায়না এবং ইউএস এর মধ্যে যে একটা ট্যারিফ ওয়ার চলছে, ওই সময়ের যেই অ্যাডভান্টেজটা আমাদের নেওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা নিতে পারি নাই। ওই জায়গাটা আমাদের ধরা দরকার ছিল। কারণ এটি কিন্তু দীর্ঘদিন ধরে বসে থাকবে না, অন্য জায়গায় যাবে, মিয়ানমারে চলে যাচ্ছে, ভিয়েতনাম চলে যাচ্ছে। তো আমাদেরকে ওই যে জটিলতাগুলোর দিকে, ইনভেস্টমেন্টের জায়গায় যে সব জটিলতা আছে, সেগুলোকে আমি সবই করলাম, কিন্তু এই জটিল জায়গাটায় নজর দিলাম। এখনো রয়ে গেছে ওই ইনভেস্টমেন্টের। একই সাথে আরেকটা জিনিস করতে হবে, যে এখানে যে পর্যটনের সম্ভাবনার জায়গাগুলো আছে, সেই পর্যটনের জায়গাগুলোর সম্ভাবনা, কারণ যারা ইনভেস্ট করতে আসছেন, তাদের তো আপনি কতগুলো ফ্যাসিলিটিস আসলে দিতে হবে এই ইনভেস্টমেন্টের পাশাপাশি, তাকে সেজন্য এখানে তার বিনিয়োগের জন্য লাইফটা যাতে সুরক্ষিত থাকে, লাইফটা যাতে সিকিউর থাকে, সেটাও যেন ব্যবস্থা করা হয়। এই যে বিনিয়োগের কথা সর্বশেষ যেটি বলছেন, যে কক্সবাজার নিয়ে আমাদের বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত, সেটি কেন আমরা কাজে লাগাতে পারি না, এটি নিয়ে অনেক আলোচনা আছে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারের আন্তর্জাতিক মানের বিমানবন্দরের ঘোষণা দিয়েছেন, এবং সেখানে বিদেশি ড্রোন করা হবে, অত্যন্ত ভালো একটি উদ্যোগ। এবং এই জায়গাগুলো নিয়ে অনেক ধরনের কথা আসে, যে সৌদি আরব যদি পারে, দুবাই যদি পারে, বাংলাদেশে হচ্ছে না, মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের মানতে হবে, এবং সে সাথে বিনিয়োগের যে জটিলতা, এই জায়গাটা একটু আলোকপাত করে যদি আলোচনা শেষ করেন। বিনিয়োগের নজরুল সাহেব যেটা বললেন, যে একটা লোক, আমি বাস্তব উদাহরণ দিচ্ছি, আমি যখন মালয়েশিয়ার রাষ্ট্রদূত,
স্যামসাং কোম্পানির ভাইস চেয়ারম্যান, উনি আসলেন আমার সাথে দেখা করতে। এসে বললেন যে মালয়েশিয়ায় তো আমাদের ইউনিট আছে, তো তোমার ওই সাউথ এশিয়ার কান্ট্রিগুলিতে আমাদের এখান থেকে স্যামসাং কোম্পানির অনেক কিছু যায়, টেলিভিশন অনেক কিছু যায়, তো বাংলাদেশে যদি আমাদের একটা বিনিয়োগ করতে পারতাম, ওখানে আমরা এই প্রডিউস করতাম, তো তুমি আমাকে একটু প্রোগ্রাম করে পাঠাই দাও। তা আমি বললাম ঠিক আছে, তুমি যাও, চলে যাও, আমি আলাপ করি। ঢাকায় আলাপ করে আমি প্রোগ্রাম সব সেট, কবে কাদের মিটিং, বিবাহ, সব কিছু আমি করে 1 সপ্তাহের মতো একটা প্রোগ্রাম করে তাকে পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পর উনি ঠিক সফর করে গেলেন। যাওয়ার পর টেলিফোন করলেন যে হাই কমিশনার, আমি একটু আসতে চাই তোমার দেশ, ঘুরে আসলাম ব্রিফ করার জন্য। তো সে আসো। আসার পর বসার পর বললো যে আমি গেলাম, একা গেলাম, তোমাকে নিয়ে যাওয়া উচিত ছিল। তাই বললো আমাকে নিয়ে যাওয়া কেন? বলছে তাইলে তুমি যে কথাগুলো আমাকে বলছো সেইগুলি সত্য কিনা মিথ্যা তুমি দেখতে পারতা। মানে যে সম্ভাবনাগুলো আমরা তুলে ধরি আসলে যেগুলি সহজভাবে তাকে সব বলছি, জি জি, তো কমপ্লিকেটেড। আর আমি যখন এয়ারপোর্ট থেকে নামছি, হোটেল থেকে শুরু করছে আমার পিছনের লোক, আমি এটা ঠিক করে দেবো, ওইটা করে দেবো, ওইটা কিন্তু আমাকে কত পার্সেন্টেজ কি দিবা? তো বাবারে, আমার টাকা আমি খরচ করে এখানে ইনভেস্ট করবো, আমি আরেকজনকে পার্সেন্টেজ দিতে যাব এগুলির জন্য? আমার এই ব্যবসা দরকার নাই, শেষ। বড় একটা সম্ভাবনা ফেরত হ্যাঁ, চলে গেল। আমাকে বল তুমি কি বলছো, আর আমি যাই দেখি কি। ওইখানে যেটা উনি বারবার বললেন, আমার জায়গার বিষয় না, জায়গা যা আছে আমরা সংকলন করতে পারবো। এখন তো 100টা ইপিজেড হয়েছে, তো এখন সেগুলো তদারকি করার আমার জন্য ওই যে যারা এই কাজে নিয়োজিত আমি করেছি, সেখানের সিস্টেমগুলি, ফর্মুলাগুলি, নিয়মকানুনগুলি আমাকে, এবং এই যে জবাবদিহিতার জায়গা আপনি যেটা বলছিলেন যে একজন বিদেশি বিনিয়োগকারী আসলেন, তাকে তো আমার দেশের নির্দিষ্ট একটি সংস্থা এই সুযোগগুলো করে দিবেন বা ভিজিটের ব্যবস্থা করে দিবেন, সেখানে আরেকজন এই যে তাকে নিয়ে ঝামেলা করছেন, সেটা তো হওয়ার কথা ছিল না। এখানে হওয়া উচিত ছিল সে আসছে, মিটিং করবে, এক এক সাইটে নিয়ে যাবে, নিজের পয়সা খরচ করে যায়। স্যামসাং কোম্পানির মতো আমি একটা লোক পেয়েছি, এবং সরকারের ব্যবস্থাপনা তো হতে পারে। এর 2 বছর আগে কিন্তু বিএমডব্লিউ আর এর আসার কথা ছিল, কিন্তু মার্সিডিজ বেঞ্জ কই, ওই আলোচনা তো শেষ হয়ে গেছে, আমরা তো এর কোনো ফলো আপ দেখছি না। আমি মালয়েশিয়ার যে ওরা করতেছে, এটা তো মাহাতির থাকতে আমি করাই দিয়ে আসছি, ওরা পরেই করছে। শুধু এখানে মাহাতিরের আমি ছিলাম দেখা, পটন, হ্যাঁ প্রোটন সাগা, খবর পিএইচপির সঙ্গে, হ্যাঁ পিএসপি, যেটা এটা পুরোপুরি আমার উদ্যোগ। তারপরেও বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি আছে বিধায় হয়তো এখন পর্যন্ত এটা আমার উদ্যোগ, পুরা ওদের নিয়ে গেছি। আমাদের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকে কাজে লাগাইতে হলে এইগুলোকে আগে এইগুলি eliminate করতে হবে। এখানে যদি ওষুধ না দেন, মেডিসিন না দেন, ট্রিটমেন্ট না দেন, তাহলে ওই মুখের কথায় এই দেশের মতো এত সুন্দর লেবার আপনি কোথায় পাবেন? সহজ, কস্ট কম, এবং এত তরুণ আসলে কর্মঠ, তো আমরা অসম্ভব কর্মঠ। তাদেরকে যদি আমরা একটু দক্ষ করতে একই সাথে পারি, আমাদের এখানকার ক্লাইমেট, ওয়েদার কিন্তু অনেক সুন্দর, অনেক খাওয়া দাওয়া সবকিছু। সো ওই সুযোগ সুবিধাগুলো দেন মানুষকে, বাংলাদেশ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মানে প্রধানমন্ত্রী একা যে কাজগুলো করে গেছেন, তার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও কিন্তু যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, বাস্তবায়নে যারা রয়েছেন, সেগুলো কিন্তু। আমি যখন ফ্রান্সে স্কলারশিপে যাই 88-এ, আমি স্কলারশিপ টাকা যেখানে তুলতে যেতাম, একটা কেরানি, তার কাছে যেতাম, সে আমাকে আমার কার্ডটা দিতাম, দেওয়ার পর সব বসে আসছে, তখন ওইখানে কম্পিউটার, সে ওই টিপা কি জানি করে ওইখানে ফাইল প্রসেস করে টাকা পয়সা আমার দিয়ে দিল। আমার দেশ হলো রাখো, ফাইল নোট চাইতো, পড়ে যাইতো, 3 দিন পর আসতে, 3 দিন পর 7 দিন পরে এসে বলতো টাকা নিয়ে যাবো। এই ফাইলের দূরত্ব আমাদের এখনো 40 বছর আগে, এখনো যদি আমরা না কমাতে পারি, যে 7 দিনের ফাইল 7 মাসে শেষ হচ্ছে না, তাহলে বিনিয়োগটা আসবে কিভাবে? যতই আমরা সবকিছু খুলে বসে থাকি কেন, বিনিয়োগ তো আসবে না। এখানে মুখে বলা না, অন দি স্পট, এবং স্বচ্ছতা, জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করতে হবে। জবাবদিহিতা যেটা আপনি বললেন, এবং দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন সংস্থা, তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। কেন আমার বিনিয়োগটি ফেরত গেল, মনিটরিং যদি না হয়, তাহলে কিন্তু যতই আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু যারা কম্পিটিটর রয়েছে তারা তো আর বসে থাকবে না, তারা এই সুযোগগুলো চেষ্টা করে, আপনার সিস্টেমে গলদ আছে, এই জায়গাগুলো নজর দিবেন। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, যাওয়ার আগে ছোট ছোট করে কিছু বলে যদি শেষ করেন দুজনে। আমি একটা জিনিস বলে শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ওই নিউ ইয়র্কে থাকাকালীন আমাদের বাঙালি ওখানে যারা আওয়ামী লীগ করে, তাদের সাথে ভার্চুয়ালি একটা মিটিংয়ে বসেছিলেন। সেই মিটিংয়ে উনি দেশের উন্নয়ন কর্মকাণ্ড বর্ণনা করার সময় উনি বলেছিলেন যে আমি ভোগ করার জন্য আসিনি, আত্মত্যাগের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি রাজনীতি করছি। ক্ষমতা হচ্ছে দেশ সেবা, অর্থ সম্পদের জন্য নয়। আর বাংলাদেশ ইতিমধ্যে একটা রোল মডেল হয়ে গেছে,
এই বাংলাদেশকে আমার নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে হবে। আপনারা বিনিয়োগ করুন দেশে, অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখুন, এটা আপনার সবচেয়ে বড় কাজ। তো এই জিনিসগুলো যদি আমরা সামারি করি তাহলে দেখা যাবে। উনি আরেকটা জিনিস বলেছেন যেন আমার ভালো লেগেছে, বঙ্গবন্ধু যেই 74 সালে বলেছেন বিশ্ব শান্তির জন্য, উনি সেই বিশ্ব শান্তির জন্য বলেছেন যে শান্তি মুখে আসবে না, শান্তি আসবে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে মানুষের মুখে হাসি ফুটলে তখন শান্তি আসবে। সুতরাং সেইখানে ব্যবস্থা করুন। সেই জায়গাটা আমাদের সকলের এগিয়ে নিতে হবে। নজরুল ভাই, একেবারে শেষ দিকে চলে এসেছি, যদি আর এই কাজটি, এই শান্তি যদি আমাদের প্রতিষ্ঠা করতেই হয়, আর শান্তি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য, সেক্ষেত্রে আমাদের এখানের আমরা যে বিহেভ করি মানুষের সাথে, আমাদের বিহেভিয়ারের প্যাটার্নের মধ্যে কিন্তু সম্মানবোধের অভাব আছে। এই সম্মানবোধের অভাবটাকে আমাদেরকে দূর করে ফেলতে হবে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে, আমরা প্রতিদিন যখন কাজে বের হই, বাসা থেকে বের হই, তখন যেন আমরা চিন্তা করি যে আজ আমি 3টা ভালো কাজ করে ঘরে ফিরবো। ধন্যবাদ। আমরা প্রত্যাশা রাখি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে অদম্য বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা সকলে মিলে যদি যার যার জায়গা থেকে কাজ করি, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করে অবশ্যই এই অদম্য বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, সেই প্রত্যাশা রেখে আলোচনা শেষ করছি। ধন্যবাদ একে মাতিকুর রহমান, ধন্যবাদ নজরুল ইসলাম, দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, 21 রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি। স্বাস্থ্য বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, আর 21-এর সাথেই থাকুন।